আমাদের লেখা পাঠাতে যোগাযোগ করুন bandords.thefriendsband@gmail.com অথবা ডিএম করুন ব্যান্ডর্স অডিওজের ফেসবুক পেজে। লিঙ্ক ইজ গিভেন ইন টু দ্য বায়ো। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। না রে, এ জন্মে আরও ইচ্ছে পূরণ হওয়ার নয়। সবাই কি নতুন নতুন আলমারি থেকে বার করে ড্রেস আপ করেছে নাকি? না মানে আবহাওয়ায় এত ন্যাপথলিনের গন্ধ কেন, আর এত ভিড়ই বা কিসের? যেটুকু বুঝলাম, ভিকটিমের বাবা তো এখানকার নাম করা ব্যবসায়ী। অডি মার্সিডিজ ছাড়া গাড়ি ব্যবহার করেন না, প্রতি মাসে এদেশ ওদেশ ঘুরে বেড়ান। তার মেয়ে এইভাবে খুন হলো, কোনো পার্সোনাল রিজন কি নাকি? সাহিত্য জগতের অলৌকিক, রোমাঞ্চকর ও প্রেম দিয়ে সৃষ্ট আমাদের এই বিশেষ নিবেদন গল্পকথা। আজ বিক্রম মল্লিকের লেখা শঙ্খিনীর প্রথম অভিযান। লালবাজার ক্রাইম ব্রাঞ্চের দুঁদে গোয়েন্দা শঙ্খিনী বসু নিজের 5 বছরের কর্মজীবনকে প্রেমিকের কাছে লুকিয়ে 15টি কেস সলভ করেছেন। আজ তার 16তম কেস এবং পাঠক মহলে শঙ্খিনীর আত্মপ্রকাশের প্রথম গল্প হিরণ্যকশিপু পুত্র রহস্য। এই গল্পের চাক্ষুষ দর্শক হিসেবে প্রেমিকের কাছে প্রকাশ পায় শঙ্খিনীর জীবিকা। এরপরেই তার 15টি কেসের গল্প শঙ্খিনী বসু তাকে বলে, যা গল্পকথায় ভবিষ্যতে আপনারা শুনতে পাবেন। আজকের গল্প হিরণ্যকশিপু পুত্র রহস্যর প্রধান চরিত্রে শঙ্খিনী, কল্লোল, ইন্সপেক্টর ঘটক ও প্রহ্লাদবাবু। গল্প পাঠে রূপসা ও গল্পের সূত্রধর আমি সায়ন্ত। আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। স্বাগত ব্যান্ডর্স অডিওজে। ড্রাইভার কথা মতোই কাজ করলো। গাড়ি ছুটল বাড়ির পথে। শঙ্খিনী বলে, ভাবতেও অবাক লাগে যে ঈশান এরকম করবে। ঘটক বললেন, তাহলে মোটিভ হলো স্ত্রীর সব সম্পত্তি হাতিয়ে নেওয়া। ছি 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 ছি, ছ ছ। মিনিট 15-র মধ্যে গাড়ি পৌঁছে যায় বাড়ির সামনে। গাড়ি থেকে নেমে বাড়িতে ঢুকেই জ্যাঠামশাইকে জিজ্ঞেস করে শঙ্খিনী, ঈশান কোথায়? প্রহ্লাদবাবু বলেন, ও ঘরে আছে। বেশ, তোমরা সবাই ওর ঘরে এসো। দেরি না করেই শঙ্খিনী ঈশানের ঘরের দিকে ছুটল। ঘরের দরজা খোলা থাকতে দেখে দরজা ঠেলে ঘরে ঢুকল শঙ্খিনী। যা দৃশ্য তার চোখে পড়ল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। পাখার দড়িতে ঝুলন্ত ঈশানের দেহে আর প্রাণ নেই। হাতের মুঠোয় একটা কাগজ চোখে পড়ে কল্লোলের। শঙ্খিনীকে তা বলায় মিস্টার ঘটক সেটাকে শঙ্খিনীর কাছে এনে দেয়। কাগজে লেখা, সম্পত্তির লোভে আমি অভিপ্রিয়ার জীবন নিয়ে নিয়েছি। এই অপরাধবোধ সারা জীবন আমায় কুড়ে কুড়ে খেত, তাই নিজেকে শাস্তি আমি নিজেই দিলাম। কল্লোল পাশে দাঁড়িয়ে পড়ছিল। হঠাৎ বলে ওঠে, বড্ড বাজে হাতের লেখা। তবে একটা জিনিস দেখ, কি সাবধানে কাগজটাকে হাতের মধ্যে রেখেছিল, একটুও কুচকায়নি, শুধু 4টে ভাঁজের দাগ। শঙ্খিনী বলে, ওয়েট আ সেকেন্ড, যদি নোটটা ঈশান লেখে তাহলে তো সুইসাইড করতে গিয়ে সেটা হাতে নিয়েই করেছে। তাহলে সেই প্রচণ্ড কষ্ট সহ্য করার সময় সে নিজের হাতগুলোকে চেপে না রেখে হালকা করে রেখেছিল। এটা অবিশ্বাস্য। মিস্টার ঘটক, বডি ফরেন্সিকে পাঠান। আমি শিওর এটাও একটা খুন। আচ্ছা ম্যাডাম। শঙ্খিনী বলে, কি হচ্ছে বলতো কল্লোল? প্রথমে অভিপ্রিয়ার খুন, সেটার সমাধান হলে এখন ঈশানের খুন। কথা শেষ হলো না, ইতিমধ্যে ঘটক এসে বলে, ম্যাডাম, বৌভাতের রাতের পার্টিতে যে গ্লাসগুলো ছিল সেগুলোর ফরেন্সিক রিপোর্ট এসে গেছে।
পার্টিতে উপস্থিত সবার ফিঙ্গারপ্রিন্ট মিলেছে, তবে একটা ফিঙ্গারপ্রিন্ট মিসিং ম্যাডাম। কার ফিঙ্গারপ্রিন্ট বলা মুশকিল, তবে রিপোর্ট অনুযায়ী তার হাতে 6টা আঙুল। বেশ, আপনি একটু খোঁজ নিন সেদিন পার্টিতে কে কে উপস্থিত ছিলেন আর এখন কে মিসিং। আচ্ছা ম্যাডাম। পরিবার একটা শোক কাটিয়ে ওঠার আগেই আর একটা শোক নেমে এলো। কি হবে 7-5 বুঝতে পারছে না সে। 5 বছরের কেরিয়ারে এরম কে সেই প্রথম। বিকেলবেলা থানা থেকে কল এলো শঙ্খিনীর কাছে। হ্যালো, শঙ্খিনী বাসু স্পিকিং। ও মিস্টার ঘটক, বলুন। ফোনটা রেখে দিয়ে কল্লোলকে বলে, যে মিসিং ছিল তাকে পাওয়া গেছে। ঈশানের ফোনে হোয়াটসঅ্যাপে বউ ভাতের ইনভিটেশন পাঠানোর প্রুফ পাওয়া গেছে। তাছাড়া ফটোগ্রাফারের থেকেও যে ফটো পাওয়া গেছে তাতেও ছেলেটিকে দেখা গেছে। তার ফোন বন্ধ, কিন্তু লাস্ট লোকেশন পাওয়া গেছে আজের ব্রিজের কাছে। মিস্টার ঘটক যাচ্ছেন, আমিও যাচ্ছি, তুই যাবি? কল্লোল বলে, তোর সাথে থাকতে এসেছি আমি, তাই আমায় ফেলে কোথাও যাওয়া হবে না তোর। দাঁড়া, একটু দাঁড়া, আমি রেডি হইনি। আচ্ছা বেশ, যা, আমি নিচে ওয়েট করছি তাহলে। গাড়ি যখন অজয় ব্রিজ পৌঁছলো তখন বিকেল পেরিয়ে সন্ধে 7টা। ঘটক বলে, আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে। ছেলেটার নাম সোমনাথ, উনি ঈশানবাবুর ছোটবেলাকার বন্ধু। মাঠের কাছে ফোনটা অফ আসছে দেখে আমরা এলাম, ততক্ষণে গাড়িটা জ্বলে গেছে পুরো। আমরা বডিটাকে বের করে পোস্টমর্টমে পাঠিয়েছি। গাড়ির নাম্বার দিয়ে বোঝা যায় এটা সোমনাথ বাবুরই গাড়ি। তা এটা কি অ্যাক্সিডেন্ট? না ম্যাডাম, গাড়ির ফুয়েল ট্যাঙ্কের কাছে একটা বুলেট মার্ক দেখা গেছে, বুলেটটা পাওয়া যায়নি। তবে ম্যাডাম, ওর ফোনটা আস্ত আছে, স্পট থেকে একটু আগেই পড়েছিল। ওয়ালপেপারের ছবি দেখে সন্দেহ নেই এটা সোমনাথ বাবুরই ফোন। আচ্ছা, তবে এটাও খুন। উফ, কি যে হচ্ছে। সোমনাথের বাড়ি সার্চ করুন, কিছু পান কিনা দেখুন। সোমনাথের বডি দেখে শঙ্খিনীকে গভীর চিন্তায় দেখে কল্লোল বলে, আচ্ছা, এই যে খুনগুলো হচ্ছে এর পিছনে মোটিভটা কি? দেখ, সদাশিব বাবুর ওরকম সম্পত্তির লোভেই এরকম হচ্ছে, কিন্তু এর সাথে সোমনাথের কি লিঙ্ক আমি বুঝতে পারছি না। 3 দিন কেটে গেল এরকম শোকের মধ্যে। এর মাঝে শঙ্খিনীর কাছে কলকাতা থেকে কল আসে। ফোনের ওপারে শঙ্খিনীর স্যার বলেন, এসব কি হচ্ছে শঙ্খিনী? তোমায় কি দায়িত্ব দিয়ে ভুল করলাম? একটা খুন, তারপর আবার। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, বাট আই কান্ট আন্ডারস্ট্যান্ড কি খুনগুলো একে অপরের সাথে কিভাবে রিলেটেবল। আমি কিচ্ছু জানি না। 2 দিনে আমার পজিটিভ উত্তর চাই অ্যাট এনি কস্ট। বলে ফোন কেটে দিলেন। শঙ্খিনী মাথায় হাত দিয়ে বসে পড়ল। ইতিমধ্যে ইন্সপেক্টর ঘটকের ফোনে, ম্যাডাম, আমরা সর্ষের মধ্যে ভূতকে খুঁজে পাইনি। স্পট থেকে যে ফোনটা পেলাম সেটা এখনো আনলক হয়নি, তবে সোমনাথ বাবুর পাস্ট নিয়ে কিছু ফাইল পেয়েছি, সেগুলো নিয়েই আসছি। তবে বাড়িতে আসবো নাকি অন্য কোথাও? না, আপনি সোনাঝুরিতে দেখা করুন, আমরা আসছি। বেশ ম্যাডাম। 35 মিনিটসের মধ্যেই সোনাঝুরিতে পৌঁছে যায় শঙ্খিনীদের গাড়ি। ঘটক পৌঁছে গেছিলেন। গাড়ি থেকে নামতেই শঙ্খিনীর হাতে একটা ফাইল ধরিয়ে দিয়ে বললেন, ম্যাডাম, 2 দিনে এইটুকু নক্ষত্র পেয়েছি খুঁজে। পাত্তা না দিয়ে শঙ্খিনী মুখ গুজে নেয় ফাইলে। প্রায় 7-8 মিনিট নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকার পর শঙ্খিনী বলে, বাহ, একটা জিনিস ক্লিয়ার যে অভিপ্রিয়াকে খুন করেছে সোমনাথ থুরিমঙ্গল। প্রায় চমকে গিয়ে কল্লোল বলে, হ্যাঁ, এ আবার কে? মঙ্গল রাউত বর্ধমানের ছেলে। মা বাবা ছোটবেলায় মারা যায়, তাই মাসির কাছে এই শান্তিনিকেতনে মানুষ হয়েছে। ঈশানকে চেনে 17 বছর ধরে। যখন বয়স 13 তখন প্রথম খুন করে। তারপর পুলিশ তাকে চাইল্ড হোমে 7 বছরের জন্য রাখে। সেখান থেকেই পড়াশুনো করে বাংলা নিয়ে। সাহিত্য ছিল ভালোবাসা,
এরপর সাহিত্য নিয়ে কলেজে ভর্তি হতে গেলে কলেজের ডিন ক্রিমিনাল রেকর্ড দেখে তাকে ভর্তি না নিয়ে কলেজের সবার সামনে অপমান করে। এমন সময় সেই সবার সামনেই কোমর থেকে ছুরি বার করে দিল ডিনের গলায় বসিয়ে। নিজের নাম বদলে আইডেন্টিটি বদলে চলে আসে শান্তিনিকেতনে। পুলিশ খোঁজ চালাচ্ছিল, তবে তাকে পাওয়া যায়নি। আচ্ছা মিস্টার ঘটক, ওর বাড়ি থেকে কিছু পাওয়া গেছে? হ্যাঁ ম্যাডাম, বাড়িতে বিশেষ কিছু না পেলেও একটা ডায়েরি থেকে একজনের নাম পেয়েছি বহুবার। মানে? এই কি যেন, এই ডায়েরিটা দে তো। হ্যাঁ হ্যাঁ, হিরণ্যকশিপু পুত্র। হ্যাঁ ম্যাডাম, একবার না একাধিক পেজে লেখা আছে হিরণ্যকশিপুর পুত্রের উল্লেখ। কোথাও টাকা দিয়ে গেছে, সে আবার কোথাও লেখা আছে সে কিভাবে অভিপ্রিয়াকে মারার প্ল্যান করেছে সেই ব্যাপারে। হ্যাঁ মানে বলছেন এই হিরণ্যকশিপুর পুত্রই আসল খুনি? হ্যাঁ ম্যাডাম। বুঝলাম, আপনি ফোনটা খোলার চেষ্টা করুন, বাকি আমায় একটু ভাবতে দিন। গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে শঙ্খিনী বাইরের দিকে তাকিয়েছিল। এমন সময় কল্লোল আচ্ছা, এই হিরণ্যকশিপুর পুত্র তো কোনো হিন্টও হতে পারে, মানে কোনো পৌরাণিক চরিত্র বা অন্য কিছু। হ্যাঁ, কিন্তু সেটাই বা কিভাবে খুঁজে বার করব? কথা শেষ হলো না, তার মধ্যেই আবার ইন্সপেক্টর ঘটকের কল এলো। হ্যালো, বলুন মিস্টার ঘটক। ম্যাডাম, মোবাইল আনলক হয়ে গেছে আর খুনিকেও পাওয়া গেছে। কি? কে? আসলে ম্যাডাম, আমরা সোমনাথের ফোনের লোকেশনগুলো চেক করে দেখি যে সোমনাথ যেদিন খুন হয়, মানে ওই গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়, সেদিন ওর ফোন রাত থেকে বাড়িতেই ছিল, কিন্তু সকাল 11টার পর ফোনে একটা কল আসে আর তারপরই ফোনের লোকেশন অজয় ব্রিজের কাছে দেখায়। কিছুক্ষণ শোনার পর ফোন কেটে শঙ্খিনী সদাশিববাবুর উকিলকে একটা ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা, যদি কারোর নামে কিছু সম্পত্তি থাকে এবং তার মৃত্যু হলে কোনো উইল না করা থাকে, তাহলে সম্পত্তির মালিক কে হবে? উকিল বলে, এত সামান্য ব্যাপার উইল করা না থাকলে সম্পত্তি তো তার বাড়ির লোক পাবে। থ্যাঙ্কস বলে ঘর থেকে বেরিয়ে যায় শঙ্খিনী। জ্যাঠামশাইকে প্রণাম করে। মাকে ও কল্লোলকে নিয়ে গাড়িতে ওঠার আগে শঙ্খিনী প্রহ্লাদবাবু অর্থাৎ জ্যাঠামশাইকে বলে, জ্যাঠামশাই, ঈশান আর অভিপ্রিয়ার খুনিকে আমি শাস্তি দিতে পারলাম না, ক্ষমা করবেন জ্যাঠামশাই। বলে গাড়িতে উঠে পড়ে শঙ্খিনী। হাসি মুখে প্রহ্লাদবাবু বলেন, বাড়িতে তো এখন আমি একা, সময় পেলে মাঝে মাঝে আসিস, মা কল্লোলকে সাথে আনিস। শঙ্খিনী বিদায় জানাতে গাড়ি এগিয়ে যায়। প্রহ্লাদবাবু বাড়ি গিয়ে সোফায় বসে পড়েন। বাড়ি ফাঁকা হয়ে গেছে পুরো। ইতিমধ্যে একটা পরিচিত নাম্বার থেকে কল আসে। প্রহ্লাদবাবুর কপালে এবার বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। ফোন তুলে কাঁপা কাঁপা গলায় প্রহ্লাদবাবু বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যালো। ওপার থেকে আগন্তুক বলে, তুমি তুমি কথা বলছো কি করে? তুমি তুমি কল করলেই বা কি করে? আপনার নাম্বার ডায়াল করে। তাছাড়া জানেন তো প্রহ্লাদবাবু, অজয় ব্রিজের কাছে যখন আমার গাড়িটায় আপনি গুলি করলেন, এক মুহূর্তে চোখের সামনে নিজের মৃত্যুকে আমি দেখতে পেয়েছিলাম। খুব যন্ত্রণা হয়েছিল জানেন। আপনি আমায় মারলেন, কিন্তু নিজেকে বাঁচাবেন কি করে? মানে আমি কাউকে মারিনি। কি বলছো তুমি? কি বলছো? অভিপ্রিয়াকে মারার টাকা আপনি দেননি? না, আমি কেন আমার নিজের বৌমাকে মারতে যাব? হ্যাঁ, কি বলছো সব তুমি? কল রেকর্ডগুলো কি সব মিথ্যে? ভুলে যাবেন না, শঙ্খিনী বসু এখনো শান্তিনিকেতন ছেড়ে বের হয়নি, তাই চালাকি একদম করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি চাই? কি চাই তোমার? পথে এসো বাছা, বেশি কিছু না। 25 কোটি টাকা নিয়ে অজয় ব্রিজের নিচে দাঁড়াবেন রাত 8টার সময়। কে ফোন করলো আর কেনই বা প্রহ্লাদের নামে এরা মিথ্যে আরোপ দিচ্ছে?
রাত তখন 8টা। একটা টয়োটা ইনোভা এসে দাঁড়ালো অজয় ব্রিজের নিচে। গাড়ি থেকে নামলেন প্রহ্লাদবাবু। এদিক ওদিক দেখে সামনে এগিয়ে যেতেই চোখ পড়ল সামনে একটা কালো কাপড় মুখে বাঁধা ছেলের দিকে। প্রহ্লাদ এগিয়ে গিয়ে একটা ব্যাগ তার হাতে দিয়েই বললেন, এবার সমস্ত প্রমাণ ডিলিট করে দিন। আরে এত তাড়া কিসের, সব হবে। না না, এক্ষুনি ডিলিট করুন। আরে এত তাড়া কিসের বলুন তো? এটাই শেষ কথা আগন্তুকের। প্রহ্লাদবাবু ইতিমধ্যেই কোমর থেকে একটা রিভলভার বার করে বাগিয়ে ধরে আগন্তুকের দিকে। হাত থেকে ব্যাগ পড়ে যায় আগন্তুকের। রেগে চোখ লাল হয়ে গেছে প্রহ্লাদবাবুর। শালা, আমায় ফাঁসাবি তুই? আমায় ফাঁসাবি? আমি টাকার জন্য আমার ছেলেকে মেরেছি, আমার বৌমাকে মেরেছি, তোকেও মারতে চেয়েছিলাম। তুই সারা বেঁচে গেছিস, কিন্তু আর বাঁচবি না। কথা শেষ হলো না। একটা কান ফাটা আওয়াজ ও প্রহ্লাদবাবুর ভয়ার্ত আর্তনাদে মেতে উঠল পুরো ব্রিজের নিচটা। হাতে গুলি লেগেছে প্রহ্লাদবাবুর। ব্যাস, আর না। হ্যান্ডস আপ প্রহ্লাদবাবু। ও থুড়ি জ্যাঠামশাই। প্রহ্লাদবাবু ঘুরে দেখেন শঙ্খিনী পিছনে দাঁড়িয়ে, সাথে বেশ কিছু পুলিশ। মুখ বাঁধা আগন্তুক তার মুখের কালো কাপড়টা খুলতেই দেখা গেল কল্লোলকে। শঙ্খিনী বলে, কয়েকটি টাকার জন্য এত নিচে নামলেন জ্যাঠামশাই? অফিসার্স, অ্যারেস্ট হিম। গাড়িতে উঠেই কল্লোল বলল, তুই কি চাস রে আমি মরে যাই? হ্যাঁ, এই নাকি তুই আমার জন্য সব করতে রাজি? তো একটু গুলি খেতে পারতিস না? দেখো মা, সব কটা খুনই যে একে অপরের সাথে রিলেটেবল তা তো বোঝা যাচ্ছিল। তারপর সামনে আসে এই হিরণ্যকশিপুর পুত্র, মানে এই নামটা। কথা থামিয়ে শঙ্খিনীর মা বলেন, আচ্ছা, হিরণ্যকশিপুর পুত্রর নামই তো প্রহ্লাদ। হ্যাঁ, কিন্তু সেটা আমরা বুঝতে পারিনি। ঘটকবাবুর ফোনটা আসায় আমরা জানতে পারি সেদিন জ্যাঠামশাইয়ের লাস্ট কল ছিল সোমনাথের ফোনে। আর তারপর গুগলের মাধ্যমে হিরণ্যকশিপুর পুত্রর নাম পেলাম প্রহ্লাদ। বুঝে গেলাম, কিন্তু প্রমাণ ছাড়া তো প্রহ্লাদকে ধরা সহজ নয়। তাই আমরা প্ল্যান করে বাড়ি থেকে বেরোতেই সোমনাথের ফোন থেকে কল্লোল ফোন করে জ্যাঠামশাইকে, ডাকে অজয় ব্রিজের নিচে। তারপর কি, কল্লোলের পকেটে থাকা রেকর্ডারে সমস্ত স্বীকারোক্তি রেকর্ড হলো প্রহ্লাদের। শান্তভাবে ধরা দিলেই তো হতো, কিন্তু না, উনি বন্দুক বার করতেই আমি পিছন থেকে গুলি চালাই হাতে। তারপর ঘুঘু ধরা দেয় ফাঁদে। উফ বাবা, কি সাংঘাতিক! আচ্ছা, আমি ভাবছি এটা লিখে রাখবো গল্প হিসাবে, কিন্তু কি নাম দিই বলতো? হিরণ্যকশিপুর পুত্র নিয়ে কিছু একটা নাম রাখ না, বা 16-র সাথে সমার্থক কিছু রাখতে পারিস। কেন 16 কেন? এটা 5 বছরে আমার 16তম কেস, তাই। হ্যাঁ 16? এত কিছু লুকিয়ে রেখেছিলিস তুই? একটা ফোন আসে। মৃদু হেসে শঙ্খিনী ফোনটা উঠিয়ে বলে, হ্যালো, শঙ্খিনী বাসু স্পিকিং। এতক্ষণ শুনছিলেন শঙ্খিনীর প্রথম অভিযান, হিরণ্যকশিপু পুত্র রহস্য। গল্প পাঠে রূপসা, শঙ্খিনীর চরিত্রে সম্প্রীতি, ঈশানের চরিত্রে রোহন, শঙ্খিনীর মায়ের চরিত্রে অনিন্দিতা, লয়ার সুদর্শনার চরিত্রে শ্রেয়া, সদাশিব বাবুর চরিত্রে অন্তরীপ। গল্পের অডিও নাট্যরূপ ও কল্লোলের চরিত্রে বিক্রম, ইন্সপেক্টর ঘটক, প্রহ্লাদ ও গল্পের সূত্রধর আমি সায়ন্ত। সামনের সপ্তাহে আরও একটি গল্প নিয়ে ফিরবে গল্পকথা। টিল দেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।